যখন একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র একটি অপারমাণবিক দেশের উপর হামলা করে এবং বিশ্ব নীরব থাকে, তখন কি ঘটে? গত শুক্রবার ইরানের উপর ইসরায়েলের হামলা শুধু মধ্যপ্রাচ্যের আরেকটি উত্তেজনাপূর্ণ ঘটনা ছিল না, এটি ছিল মুসলিম প্রতিরোধ ক্ষমতার ধারণার বিরুদ্ধেই একটি কৌশলগত আঘাত। শীর্ষ ইরানি বিজ্ঞানীদের হত্যা এবং তার পারমাণবিক অবকাঠামো ধ্বংস করার চেষ্টা এই বার্তা দেয় যে কোনো মুসলিম দেশকে সার্বভৌম সক্ষমতা অর্জন করতে দেয়া হবে না। এটি ছিল একটি আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল মুসলিম শক্তির স্বাধীনভাবে নিজ এলাকাকে গড়ে তোলার বিরুদ্ধে হামলা। ওয়ান নাইম ওয়ান মানসুর, তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ইসলামিক স্টাডিজের গবেষণা সহযোগী এবং ফ্ল্যাগশিপ জার্নাল ইসলাম অ্যান্ড সিভিলাইজেশনাল রিনিউয়ালের ব্যবস্থাপনা সম্পাদক। তিনি বলছেন, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো একটি সত্যিকারের প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এ ধরনের হামলার সরাসরি জবাব দিয়েছে। ইরান ইসরায়েলের টেল আবিব ও হাইফা সহ অনেক জায়গায় আঘাত হেনেছে। এর ফলে মনে হচ্ছে তাদের দায় মুক্তির যুগ শেষ হচ্ছে। পশ্চিমা গণমাধ্যমের অধিকাংশই ইসরায়েলের হামলাকে প্রতিরক্ষামূলক কাজ হিসেবে তুলে ধরেছে। এটা হাস্যকর, কারণ পারমাণবিক অস্ত্রধারী ইসরায়েল পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী একটি দেশের উপর পূর্ব পরিকল্পিত হামলা চালিয়েছে, যে দেশটির আসলে কোনো পারমাণবিক অস্ত্র নেই। এটা আত্মরক্ষা বা প্রতিরোধ নয়, এটা হলো একচেটিয়া ক্ষমতা। আর একচেটিয়া ক্ষমতা স্থিতিশীলতা চায় না, তারা জবাবদিহি চায়। ইসরায়েল এই অঞ্চলে একমাত্র অঘোষিত পারমাণবিক শক্তি হিসেবে রয়ে গেছে, যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর তত্ত্বাবধানে নেই। অন্যদিকে পারমাণবিক অস্ত্র না থাকা সত্ত্বেও ২০২৪ সালে ইরানকে ১৫ বার পরিদর্শনের মুখোমুখি হতে হয়েছে। ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব শান্তি বয়ে আনেনি, বরং সহিংসতায় ইন্ধন জুগিয়েছে। গাজা থেকে দামেস্ক, বৈরুত থেকে তেহরান, পুরো এলাকায় তাদের প্রশ্নাতীত আধিপত্য থাকা উচিত বলে ইসরায়েল মনে করে। সেই জন্যে সবকিছু তারা করছে। তাদের এই মনে করাটাই বর্তমান সংকটের মূলে। এই সংকট থেকেই ইরাককে সেই ১৯৮১ সালে ইরাক ইরান যুদ্ধ থেকে শুরু করে উপসাগরীয় যুদ্ধে ধ্বংস করা হয়েছে। সিরিয়া ২০০৭ এবং গাদ্দাফি পরবর্তী লিবিয়াকে সামরিক বা কূটনৈতিকভাবে দমন করা হয়েছে। যদি শান্তি লক্ষ্য হয়, তবে কৌশলগত ভারসাম্যই তার ভিত্তি হওয়া উচিত। এই অঞ্চলের ড্রোন ও বিমান হামলার মাধ্যমে চাপিয়ে দিয়ে আরও বেশি অস্থিরতা সৃষ্টির প্রয়োজন নেই, বরং প্রয়োজন হল আত্মবিশ্বাসী, সক্ষম মুসলিম শক্তির উত্থান, যারা আগ্রাসনকে প্রতিহত করতে, সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করতে পারে। ইরান তার সমস্ত অভ্যন্তরীণ জটিলতা সত্ত্বেও একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে, কারণ ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি এবং ইসরায়েলি আধিপত্যের প্রতি প্রতিরোধকে অস্তিত্বের হুমকি হিসেবে ধরা হয়। ভণ্ডামি এটাই যে ইসরায়েল যখন পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়, তখন তাকে দায়িত্বশীল প্রতিরোধ হিসেবে আখ্যায়িত করা হয়। ইরান যখন কৌশলগত আত্মনির্ভরশীলতা চায়, তখন তাকে দুর্বৃত্ত হিসেবে চিহ্নিত করা হয়। এই দ্বৈত মানদণ্ড আর গ্রহণযোগ্য নয়। কৌশলগত আত্মনির্ভরশীলতা চরমপন্থা নয়, এটি একটি মৌলিক সার্বভৌম অধিকার। সমালোচকরা হয়তো জিজ্ঞাসা করতে পারেন, কেন পাল্টা মুসলিম সক্ষমতার প্রয়োজন? কারণ এই দমনপীড়ন ছিল সভ্যতা কেন্দ্রিক। ফিলিস্তিনিদের অধিকার হরণ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোর কৌশলগত কর্মসূচির লক্ষ্যবস্তু হওয়া এবং মুসলিম শক্তিকে সহজাতভাবে অস্থিতিশীল হিসেবে চিত্রিত করার বৃহত্তর আখ্যান। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলোকে কেবল একটি মুসলিম শক্তি বিশ্বাসযোগ্যভাবে চ্যালেঞ্জ করতে পারে। পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের জোটের কারণে আপোস করতে বাধ্য। চীন ও রাশিয়ার ঐতিহাসিক, নৈতিক এবং ধর্মীয় স্বার্থের অভাব রয়েছে। ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকা সংহতি জানাতে পারে, কিন্তু তারা এই অঞ্চলের অংশ নয়, আর মুসলিম শক্তিগুলি
এই অঞ্চলেরই অংশ। ধর্মীয় দ্বৈত মানদণ্ড অবশ্যই ধর্মীয় সমতা দ্বারা সংশোধন করতে হবে। ইসরায়েল যেমন ইহুদি পরিচয়কে মিথ্যাভাবে একটি কৌশলগত সম্পদ হিসেবে দাবি করে, তেমনি মুসলিম রাষ্ট্রগুলোকেও তাদের নিজস্ব সভ্যতার বৈধতা জাহির করতে হবে, হুমকি হিসেবে নয়, বরং আঞ্চলিক শৃঙ্খলা গঠনে ন্যায্য অংশগ্রহণকারী হিসেবে। এটি পারমাণবিক অস্ত্রের প্রসারের আহ্বান নয়, বরং এটি কৌশলগত আত্মমর্যাদার আহ্বান। এটি প্রতিটি জাতির বিশেষাধিকার, যারা স্বাধীনতা ও ভয়হীন জীবনযাপন করতে চায়।